লেখক বা ফিল্ম মেকারকে নিয়ে একটা সেশন করেন এখানে। তো এই বছরের সেশন হচ্ছে ইলিয়াসের চিলেকোঠা, আখতারুজ্জামানের ছোট গল্প। ওভার টু ইউ, চন্দ্রেন। আলোটা জ্বলছে কি? আচ্ছা, ঠিক আছে, সেটা কিছু না। ঠিক আছে, ছাড়ো। নমস্কার। আখতারুজ্জামান ইলিয়াস 17 বছর বয়সে একটা গল্প লিখেছিলেন। সে গল্পটা তিনি কোনো বইয়ে দেননি। গল্পটার নাম হচ্ছে তারাদের চোখ। সেখানে একটা ছেলে জলে ডুবে মারা যায়, আর একটা মেয়ে ভাবে সে প্রত্যাখ্যান করেছে বলেই বোধহয় ছেলেটা আত্মহত্যা করেছে। এই কদিন আগে ছেলেটা মেয়েটার বাড়িতে এসেছিল, সেখানে সে দেখেছে যে আরেকজন যুবক মেয়েটার পিঠে হাত রেখে গল্প করছে, আর মেয়েটা আখতারুজ্জামানের ভাষায় মুখের সমস্ত অভিব্যক্তিতে একজন প্রেমিকাকে ফুটিয়ে তুলছে। তা এখন ছেলেটা মারা গেছে, মেয়েটা একটু অনুতাপের চেষ্টা করছে। 4 ঘন্টা টেবিলে মাথা রেখে কান্নাকাটির চেষ্টা করেছে, তারপর ঠিক করেছে আত্মহত্যা করবে। তারপর বর্তমান প্রেমিকের বুকে মাথা রেখে দুঃখ ভুলেছে। গল্পটা শেষে বলা হচ্ছে যে ছেলেটা মরে গেছে কোনো প্রেম টেমের জন্য নয়, সাঁতার জানে না বলে। জলে নেমেছিল কেন? কারণ তার এখনকার প্রেমিকা আরেকটা মেয়ের সঙ্গে সে প্রেম করছে, সে বলেছিল জলে নামতে। এমনকি এই ইঙ্গিতও দেয়া আছে যে যে মেয়েটি এত অনুতাপ প্রয়াসী, সেও জানে যে ও সাঁতার জানে না বলেই ওখানে জলে ডুবে গেছে, আত্মহত্যা করেনি, সে একটু শৌখিন, মন খারাপ করছিল। তার মানে একটা 17 বছরের ছেলে একটা গল্প লিখছে প্রেমে গদগদ হয়ে প্রেমের জয় পতাকা ওড়ানোর জন্য নয়, বলার জন্য যে প্রেম জিনিসটা অনেকটাই বানানো, এটা নিয়ে খামোকা আমরা অনেকটা হইচই করি বলে প্রেমটাকে ব্যঙ্গ করার জন্য। এই যে আবেগের নাক ধরে থুতনি ধরে নেড়ে দেওয়া, এইটা আখতারুজ্জামানের একটা চমকপ্রদ বৈশিষ্ট্য। তার একটা গল্পে আছে একজন যুবকের বাবা মারা গেছে, তা যুবকের মেজো মামা এসে যুবকের মুখটা বুকে টেনে নিয়ে কান্নাকাটি করছে। এবার মেজো মামার বুকে একটা শক্ত মাদুলি আছে, ওইটা যুবকের নাকে লাগছে, সে হাঁসফাঁস করছে। যে কোনো লেখক একটা চরিত্রের বাবা মারা গেছে চট করে তাকে এই কমেডির মধ্যে ফেলবেন না, কিন্তু আখতারুজ্জামান ফেলবেন। একটা গল্প আছে সেখানে কবরের পাশে সদ্য মৃতের যে আত্মীয়রা তারা কান্নাকাটি করছে, মাঝে মাঝে কাঁদতে কাঁদতে নিজেদের পাঞ্জাবি বা প্যান্টের পকেটটা থাবড়ে দেখে নিচ্ছে। কেন? আখতারুজ্জামান লিখছেন দিনকাল খারাপ, যেখানে সেখানে পকেট মার, প্রাণ ভরে কাঁদার পথও ভদ্রলোকদের বন্ধ হয়ে আসছে। ইলিয়াস একটা সাক্ষাৎকারে বলছেন, সেটা বহু মুদ্রিত বহু উদ্ধৃত খুব বিখ্যাত সাক্ষাৎকার, এটা নিয়েছিলেন সাহিত্যিক শাহাদুজ্জামান লিরিক পত্রিকার পক্ষ থেকে। আমি আজকের এই আলোচনায় যতগুলো সাক্ষাৎকারের উদ্ধৃতি দেব আখতারুজ্জামানের, সব এখান থেকেই নেওয়া। তা সেখানে তিনি একটা প্রশ্নের উত্তরে বলছেন, আসলে আমার সতর্কতা থাকে ইমোশন যেন সেন্টিমেন্টে পরিণত না হয়। বাংলায় বললে আবেগকে আমি ভাবালুতায় নিয়ে যেতে চাই না। অন্য উত্তরে সুকুমার রায়কে খুব শ্রদ্ধা জানিয়ে বলছেন, এই স্যাঁতস্যাঁতে তরল আবেগতাড়িত জাতের ভেতর তিনি জন্মালেন কি করে? বোঝা যায় যে স্যাঁতস্যাঁতে আবেগের প্রতি একটা অপছন্দ আছে। আরেকটা প্রশ্নের উত্তরে বলছেন, ইজিপ্টে নাকি ওরা জুতো পালিশ করার পর আবার একটু কাপড় দিয়ে মুছে দেয় যাতে অত চকচক না করে, আমি সেটাই করেছি। আখতারুজ্জামানের মায়া আছে প্রচুর, থাকবে নাই বা কেন? তিনি গরিবের প্রতি দরদ নিয়ে অনেক লেখা লিখেছেন, পরাজিতের প্রতি সহানুভূতি নিয়ে লিখেছেন, সংগ্রামীর প্রতি সমীহ নিয়ে লিখেছেন, অনেক জায়গায় আবেগের বিস্ফোরণও ঘটেছে, কিন্তু অধিকাংশ জায়গায় আবেগটা যে ফেঁপে ওঠে উনি সেটাকে প্রতিহত করে দেন। তার জন্য কতগুলো কৌশল অবলম্বন করেন। তার মধ্যে একটা কৌশল হচ্ছে তার আশ্চর্য গদ্য। অন্য ঘরে অন্য স্বর নামে একটা গল্প আছে, সেখানে প্রদীপ একজন হিন্দু যুবক, ভারতে থাকে, বাংলাদেশে গেছে আত্মীয়দের সঙ্গে দেখা করতে। পিস্তুত দাদা সেখানে দেখছে ব্যবসা ট্যাবসা করে, 19-20 বছরের কতগুলো ছেলেপুলেকে তোয়াজ করে চলতে হয়, তারা এসে বিভিন্ন কারণে চাঁদা চায়। আবার এদেরই ভয়ে মেয়েকে কলেজে পাঠানো যায় না। তা রাত্রির বেলায় পাশে পিসির ঘর, পিসি গুনগুন করে ঠাকুরের গান গাইছেন, তা পিসির ঘরে গিয়েও বসে। সেখানে পিসির ঘরে একটা কর্পূর, চন্দন, পাকা কলা, শশা মেশানো গন্ধ, একটা সিংহাসনে শালগ্রাম শিলা, কোষ্ঠী পাথরের যুগল মূর্তি, রাধাকৃষ্ণের রামকৃষ্ণের একটা ছবি আছে, তাক থেকে একটা নেংটি ইঁদুর তার দিকে তাকিয়ে আছে। পিসি গুনগুন করে যেমন গান গাইছেন, গুনগুন করে প্রদীপের বাবা সম্পর্কে অনেক কথা বলে চলেছেন। এই স্মৃতি আর ধর্ম নিয়ে পিসি একটা বর্ম, একটা ভেতর কুঠুরি গড়ে নিয়েছেন। এই দেখতে দেখতে এবং সেই ভেতর কুঠুরির মধ্যে একটা পবিত্রতা আছে, একটা নিশ্চিন্দি আছে, এইটা অনুভব করে প্রদীপ যেন একটা ঘোরে পড়ে যায়। আখতারুজ্জামান লিখছেন, মুড়ি খাওয়া বন্ধ করে প্রদীপ স্তব্ধ চোখে পিসিমাকে দেখতে থাকে। গুনগুন করতে করতে উঠে দাঁড়িয়ে পিসিমা রাধাকৃষ্ণের যুগল মূর্তির সামনে ঘুরে ঘুরে হাঁটছে।
আবার দেখো, রাধাকৃষ্ণের মূর্তি পেছনে রেখে পিসিমা এখন রামকৃষ্ণদেবের ছবি দেখছে। দেখতে দেখতে পিসিমার মুখ গলে গিয়ে গড়িয়ে পড়তে শুরু করলো। মাংস কি জলে পরিণত হলো? জল থেকে কি ধোঁয়া বেরুবে? রাধাকৃষ্ণের যুগল মূর্তি এদিক ওদিক তাকিয়ে ফাজিল যুবক যুবতীর মতো দরজা দিয়ে কোথায় পালাচ্ছে? শালগ্রাম শিলা উড়ে গেল সিংহাসনে চড়ে? না, কোথাও কোনোভাবেই বাধাপ্রাপ্ত হয়নি, সুন্দর ফ্লাইট। তাকের ওপরে পরমহংস বেরিয়ে গেছে তার পোষা নেংটি ইঁদুরটি নিয়ে। মস্ত বড় অপরিচিত একটি শূন্যতায় শরীর মুক্ত তরল পিসিমা তার ধোঁয়াচ্ছন্ন কেশরাশি এলিয়ে দিয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। প্রদীপ একটার পর একটা ঢোক গেলে, মুড়ি খেয়ে জিভ তার শুকনো, গলায় এক ফোঁটা জল নেই। সেই সব শুকনো ঢোক কণ্ঠ বেয়ে শূন্য বুকে কাঁটার মতো বেঁধে প্রদীপ চিৎকার করে ডাকে, মা। এই যে চিৎকার করে মা ডেকে উঠলো, এটা তো একটা আবেগের তুঙ্গ মুহূর্ত, কিন্তু গদ্যটা উনি এত আশ্চর্য অন্যরকম লিখেছেন, বাস্তবটাকে ছিঁড়ে পিস পিস করে আবার অন্যভাবে বিন্যস্ত করে দিয়েছেন, যে অতিরেকটা তার তলায় চালান করে দেওয়া যায়, আমাদের অতটা নজরে পড়ে না। আমরা এই গদ্যের অনন্যতায় এতটা অভিভূত হয়ে যাই যে প্রচলিত ধরনে আর উচ্ছ্বসিত হয়ে উঠি না। আরেকটা কৌশল হচ্ছে ব্ল্যাক কমেডি, যেন তিনি একটা মজার গল্প লিখছেন। একটা গল্পের কথা বলি, অসুখ বিসুখ। সেখানে একজন প্রবীণা, আতমন্নেসা নাম, তার খুব শখ যে তার খুব অসুখ করে, কিন্তু মুশকিল হচ্ছে ছোটবেলা থেকেই তার কোনো অসুখই করে না, জ্বর জারি কিচ্ছু হয় না। এখন সে বলছে যে তার মাথাটা ঘুরছে, হাত পা জ্বালা করছে, পেটে কিরম একটা লাগে। যত আত্মীয়, তার ছেলে, ছেলের বউ, মেয়ে, জামাই, সব বলে, আর তোমার কিচ্ছু হয়নি, তোমার কোনোদিন কিচ্ছু হয়নি, আবার সব মনের, ওটো 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 উঠে হাঁটো, কিচ্ছু হয়নি। তার খুব খারাপ লাগে, খুব রাগ হয়। তার স্বামী সারা জীবন হাঁপানিতে ভুগেছে, রাত্রিরে উঠে তাকে সেই গরম তেল মালিশ করে দিতে হতো বুকে, রসুন ছেঁচে গলায় পট্টি লাগাতে হতো। প্রত্যেক সপ্তাহে অন্তত 2 দিন তার কোনো না কোনো ওষুধ আসতো, সে হেকিমি, কবরেজি, টোটকা, গাছগাছড়া, হোমিওপ্যাথি কিছু একটা হবে। তারপর তার ননদ, সে আসতো, আতমন্নেসা যখন প্রসব হবে সাহায্য করতে আসতো, এতগুলো ওষুধ নিয়ে আসতো। আতমন্নেসার এক মেয়ে, সে বছরের অর্ধেক দিন অসুস্থ থাকে, বাপের বাড়িতে থাকে 6 মাস, আর তাকে একদিন অন্তর তার সঙ্গে দেখা করতে তার স্বামী আসে, ফল টল নিয়ে আসে, ফলের কোয়া তার মুখে তুলে দেয়, সে থুতু করে ফেলে দেয়। আর সেই মেয়ের প্রচুর ওষুধ, ট্যাবলেট আছে, সিরাপ আছে, হ্যান আছে, ত্যান আছে, সেগুলো টেবিলে সাজিয়ে রাখলে কত ভালো দেখাতো। আতমন্নেসা বারবার বলে, দেখ না আমার অসুখ করেছে, কেউ পাত্তা দেয় না। কিন্তু গল্পের শেষে বোঝা যায় যে তার ক্যান্সার হয়েছে। তখন মানে জলের মতন পয়সা খরচা হচ্ছে, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এবং আতমন্নেসা প্রচণ্ড খুশি। আখতারুজ্জামান লিখছেন, বাড়ি ফিরে সে হাঁপাতে হাঁপাতে গোঙায়, মতি, অমতি, কি করস? অবৌ কি করো? আউচকানা আমার একটা ঘরের মধ্যে লইছে, বুঝলি, ঘুরঘুরটা আন্দার, বুঝলি, একটা বেটায় না কয় আপনি রক্ত লমু, আমি না ডরাইয়া গেছি, আমার খালি গতর কাঁপে। মেলা দেখে আসা ছোট মেয়ের মতো কোনটা আগে বলবে সে বুঝতে পারে না। অমতি, আউচকানা ঘরছে দিয়ে আমার একটা ঘরের মধ্যে লইয়া গেছে, বুঝলি, হি হি, কি সব ফিতা ফুতা দিয়ে আমার বুক বাঁধে, পিঠ বাঁধে, হাত পাওয়ের উংলিপি বাঁধে, কি করব না আমার কলিজার মাপ লইব, হি হি। খুশিতে আতমন্নেসার নিঃশ্বাস নিতে রীতিমতো বেগ পেতে হয়। তাহলে এটা একটা ইচ্ছা পূরণের গল্প। একটা লোক অসুখ চেয়েছিল, অসুখ পেল, মজার গল্প। একটু স্বাদটা কড়া কফির মতো, আমাদের জিভে একটু ছ্যাঁকা লেগে গেছে, কিন্তু মজা। কিছুক্ষণ পর আমাদের মনে হচ্ছে লোকটা অসুখ আকাঙ্ক্ষা করতো কেন? লোকে তো সুখের আকাঙ্ক্ষা করে, এ কেন করতো? তারপর দেখা যায় ফিরে পড়তে গিয়ে যে গল্পটার মধ্যে সমস্ত ইঙ্গিত দেওয়া আছে। যখন তার প্রসব হতো, এই তার ননদ প্রসব করাতো, যদি ছেলে হয় তাহলে তার স্বামী গিয়ে খাবার টাবার নিয়ে আসতো বাড়ির সকলের জন্য, কিন্তু একবার উঁকি দিয়ে দেখতো না বউটা মরেছে না বেঁচে আছে। যখন তার প্রথম গর্ভ হয়, 1-2 দিন হয়তো পেটে হাত বুলিয়ে দিয়েছিল স্বামী, তারপর থেকে আর কোনোদিন তা দেয়নি। যখন প্রসব হয়ে যেত প্রচণ্ড খিদে পেত, ওর খুব ইচ্ছে করতো চিংড়ি মাছ দিয়ে ভাত খেতে, কিন্তু দেওয়া হতো মাগুর মাছ দিয়ে, কারণ স্বামীর হাঁপানি, বাড়িতে চিংড়ি মাছ ঢুকবে না। এবং এই যে ননদ যে সাহায্য করতে আসতো, সে 4-5টা ছেলে মেয়ে নিয়ে আসতো, সে নিজে অসুস্থ, তখন গর্ভিণীকে এই ননদ এবং তার ছেলে মেয়েকে সেবা করতে হতো। অর্থাৎ একটা গড় বাঙালি বাড়িতে যা হয়, প্রাণপাত করে একজন মহিলা সংসারটাকে ধরে রেখেছেন, কিন্তু তাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। তখন এই লোকটা গুরুত্বটা পাবে কোত্থেকে, কি করে? একমাত্র যদি তার কোনো সাংঘাতিক ঘোরালো অসুখ হয়, তখন লোকে ছুটে আসবে তাকে দেখতে, কুশল প্রশ্ন করবে, তাকে ঘিরে দাঁড়াবে। তার মানে এই অসুখের মধ্যে দিয়ে সে গুরুত্ব চাইছে। তার মানে ইলিয়াসের সামনে সমস্যাটা কি ছিল? সাধারণ বাঙালি বাড়িতে নারীর অস্তিত্বকে অস্বীকার করা হয়, এই নিয়ে একটি কাহিনী লিখা হয়, এই তো। এইবারে সেটা যদি উনি যেরকম লেখা হয় সেরকম লিখতে, তো বহুবার লেখা হয়ে গেছে, বহুবার বলা হয়ে গেছে, একই গতে যদি লিখতেন তাহলে জিনিসটা একটু আলাদা হতো না? উনি ধরনটা সম্পূর্ণ উল্টে নিলেন। উনি লিখলেন একটা মজার গল্প, যে গল্পটার মধ্যে যেন কোনো বিষাদ নেই। একটা লোকের ক্যান্সারের চিকিৎসা হচ্ছে, তার সঙ্গে একটা মেলা দেখে আসা পুলকিত ও বিহ্বল বালিকার তুলনা কে কবে করেছেন? কিন্তু আখতারুজ্জামান সেটা করে দেন।
এই হর্ষটা কোত্থেকে উৎপন্ন হচ্ছে সেটা অনেকটা দেরিতে এসে আমাদের আঘাত করে। কিন্তু সাধারণত আখতারুজ্জামান যেভাবে আবেগটাকে নিয়ন্ত্রণ করেন সেটা একটা প্রত্যক্ষ কৌশল। সেটা হচ্ছে একটা কর্কশ সত্যকে ওই আবেগটা যেই ফেঁপে উঠেছে তার সঙ্গে আলপিন দিয়ে ছেঁটে দেন। এই সত্যটা সাধারণত স্বার্থের ক্ষুদ্র সত্য। কীরকম? এই আলোচনাটা যদিও শুধু আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্প নিয়ে, আমি একটু অন্যায় করব, তার উপন্যাসে একটু আধটু উঁকি দেবো। খোয়াবনামা উপন্যাসে একজন লোক, তার ছোট ছেলে মারা গেছে, সেই উপলক্ষে লোক খাওয়ানো হচ্ছে, প্রচুর লোক খেতে এসেছে। সে কি ভাবছে, ইলিয়াস লিখছেন, আজ তার নিজের ছেলের মৃত্যুতে এত বড় আয়োজন, আজিজের চোখ ছলছল করে। হুমায়ুন মরে গিয়ে বাড়িতে এত মানুষের জমায়েতের পথ করে দিয়ে গেল, অথচ আজিজের নিজের অফিসের একটি মানুষও এলো না। কেরানির চাকরি করে, তাকে পৌঁছে কে, কিন্তু চাকরি সে যত ছোটই করুক তার বাড়িতে কত মানুষের উৎসব হতে পারে। সাব রেজিস্ট্রার সাহেবকে একবার দেখাতে পারলে লোকটা কথায় কথায় তার ইংরেজি ভুল ধরার বাতিকটা কাটিয়ে উঠত। লোকটা নিজে না আসুক, অফিসের একটা চাপরাশি এসেও যদি এই বাড়ির আজকের হালটা দেখে যেত, তো জয়পুর ফিরে গিয়ে অফিসের আর সবাইকে অন্তত ওয়াকিবহাল তো করতে পারতো। স্পষ্টত যার ছেলে মারা গেছে তার আবেগের সঙ্গে আখতারুজ্জামান জুড়ে দিচ্ছেন যে অফিসের লোকগুলো দেখে গেলে আমার একটু মান বাড়তো। কান্না নামে একটা গল্পে একজন লোক, সে কবরস্থানে কাজ করে, তার ছেলে যুবক, তার চাকরির জন্য সবে ঘুষ দিয়েছে, দ্বিতীয় কিস্তি ঘুষ দিতে হবে, সেই টাকা কোত্থেকে জোগাড় হবে তাই ভাবছে। এই সময় কবরস্থানে এসে একজন খবর দেয় তার ছেলের যায় অবস্থা। শুনে সে একটা কবরের পাশে বাঁধানো পাথরের একটা মসৃণ চওড়া রেলিংয়ের উপর বসে পড়ে। ওইদিকে একটা গোলাপ গাছ আছে, তার কাঁটা তার ঘাড়ে ফুটতে থাকে, ঘাটটা চিনচিন করে। এরপর আখতারুজ্জামানের অনবদ্য ভাষায়, এই সঙ্গে অনেক আগেকার শিশু হাবিবুল্লাহ তার ঘাড়ে বসে দোল খেতে থাকলে সেখানটা শিরশির করে। মানে বাবার ছেলে শৈশবের রূপটা মনে পড়ছে, সেই যেন তার ঘাড়ে বসে দোল খাচ্ছে। এটা অসামান্য সাহিত্য হতে পারতো। সে যদি হেঁটে যেত, লঞ্চে উঠতো, সারাক্ষণ তার ঘাড়ে যে যুবককে সে দেখতে যাচ্ছে, মরবে না বাঁচবে সে জানে না, তার শিশু বয়সটা তার ঘাড়ে দোল খাচ্ছে, অবিশ্বাস্য হতো। কিন্তু ইলিয়াস এরপরেই জুড়ে দেন এবং আরেকটু ওপরে খচখচ করে বেঁধে, মানে গোলাপ কাঁটা, তার ওপরে শিশু সন্তান, তার ওপরে কি বেঁধে, এখনকার হাবিবুল্লার চাকরির ঘুষ বাবদ হাওলাত করা 5,000 টাকার নোটের কোনাগুলো। এবারে কেউ হয়তো বলবে, কি ছেলে মরবে না বাঁচবে তার মধ্যে তোমার টাকার কথা মনে পড়ছে? হ্যাঁ পড়বে, তার কারণ ছেলে চাকরি করে রোজগার করবে তবেই টাকাটা শোধ দেওয়া যাবে। ছেলে যদি এখন মরে যায় টাকাটা শোধ দেবে কে? একেই দিতে হবে। কি করে দেবে? ও তো বুঝতে পারছে না। সারা জীবনের স্বপ্ন ছিল ছেলে চাকরি করবে, ওকেই কবরস্থানের চাকরি ঘুচিয়ে নিজের কাছে নিয়ে গিয়ে রাখবে, সেটাও তো নষ্ট হয়ে যাবে। এই কথাগুলো একটা মানুষের সঙ্গে সঙ্গে মনে পড়ে ইলিয়াসের সাহিত্যে। দোজখের রোম গল্প, একজন বুড়ো পক্ষাঘাতগ্রস্ত শুয়ে থাকে, তার নাতি 14-15 বছরের পাশের খাটে শোয়ে রাত্রির বেলা। যদি দরকার হয়, রাত্রিরে তো অনেক দরকার হয়, পেচ্ছাপ যদি পায়, পায়খানা যদি হয়ে যায়, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন ওই নাতিটা করে। এবারে এই বুড়োটা মোটামুটিভাবে স্বপ্ন আর স্মৃতির মধ্যেই ঘোরাফেরা করে, মাঝে মাঝে বাস্তবে ফেরে। একদিন বাস্তবে ফিরে সে বুঝছে, শুনতে পাচ্ছে যে তার মেয়ে কাঁদছে, মেয়েরই ছেলে হচ্ছে এই নাতিটা। তা কাঁদছে কেন? তার হট করে মনে এই খেয়েছে নাতিটা মারা গেল নাকি। তারপর তাকিয়ে পাশে দেখে যে খাটে কেউ নেই। সর্বনাশ, সত্যি সত্যি 14-15 বছরের নাতিটা মারা গেল। তার পরের বাক্যই হচ্ছে, তাহলে এখন তার গুমুদ ধোবে কে? কথা হলো এই যে হট করে আমাদের মনে হয় না বড্ড বেশি নিষ্ঠুর হচ্ছেন, কিন্তু আমরা জানি যে সব সম্পর্কের মধ্যে দিয়েই একটা স্বার্থের সুতো চলে গেছে, খুব সূক্ষ্ম সুতো নয়, টোন সুতো। হ্যাঁ, সেইটা ধরে টানাটানি যখন অন্য সাহিত্যিকরাও করেন হয়তো 4-5 বাক্যের একটা ব্যবধান অন্তত দেন, কিন্তু ইলিয়াস দেন না। এটার একটা কারণ এই যে তিনি অতি নাটকীয়তা পরিহার করবেন, মেলোড্রামা উনি পছন্দ করেন না। কিন্তু তার সঙ্গে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো এই যে উনি মানুষকে উনি সমগ্রতায় ধরতে চান। একটা মানুষের মধ্যে যে অনেকগুলো মানুষ থাকে এটা উনি সবসময় মনে করেন এবং যতগুলো সম্ভব সত্তা উনি উন্মোচিত করেন। আমাদের খুব সুবিধে হয় আমরা যদি মানুষকে সেভাবে না দেখি, মানে এই মানুষটার শুধু গুণ আছে, ওই মানুষটার শুধু দোষ আছে, বা ওই মানুষটার শুধু একটা গুণ আছে, ওই মানুষটার শুধু একটাই দোষ আছে, এটা ভাবলে আমাদের ভালোবাসবার বা ঘেন্না করার খুব সুবিধে হয়। আখতারুজ্জামান কমিউনিস্টদের বা কমিউনিস্ট লেখকদের সম্পর্কে ইন্টারভিউতে বা অন্য অনেক জায়গায় বলেছেন যে দেখো, এরা কৃষক বা শ্রমিককে শুধু গরিব মানুষ বা শুধু মহৎ মানুষ এই হিসেবে দেখছে, কিন্তু এরকম দেখলে তো চলবে না। একটা লোককে জানতে গেলে সে যদি গরিব হয় তাহলে তার দারিদ্র্য জানতে হবে, আবার তার সংস্কৃতি, তার সংস্কার, এমনকি তার যৌন জীবনটাও জানতে হবে, নইলে গোটাগুটি জানবে কি করে? আমরা তো ভাবতে পারি যে একটা গরিব সে কি সবসময় মহৎ হবে? তার মধ্যে প্রচুর নীচতা থাকতে পারে, থাকেই তো, হিংস্রতা থাকবে, ইতরতা থাকবে। সেইগুলো সমস্ত ছেড়ে দিয়ে আমি তাকে সাহিত্যে আঁকতে যাব কেন, বা তাকে আমি সেভাবে বুঝবো কেন?
এইটা আখতারুজ্জামান বারবার প্রশ্ন করেছেন। নিজে বামপন্থী ছিলেন বলেই বোধ হয় যারা ভণ্ড বামপন্থী তাদের প্রতি যে অসন্তোষ সেটা অনেকগুলো গল্পেই ব্যক্ত করেছেন। আমি শুধু দুটো গল্পে এরকম দুটো চরিত্র সম্পর্কে একটু একটু কথা পড়ব। এক জায়গায় বলছেন, দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে না বলে বড় ভাইয়ের আক্ষেপের সীমা নাই। গুলশানে বাড়ি করে সমাজতান্ত্রিক কোনো দেশের এম্বাসিকে ভাড়া দিলে সমাজতন্ত্রের সঙ্গে একটা লিঙ্ক থাকে, মাসে 20-25 হাজার টাকাও আসে। অন্য এক জায়গায় লিখছেন, আনিসের কত বন্ধুবান্ধব এ ফ্রন্টে ও ফ্রন্টে ফাইট করে মারা পড়লো, ক্যাম্পে চাষাভুষার সঙ্গে শুয়ে এইসব ছোট লোকদের ঘাম পেচ্ছা পায়খানার মধ্যে কি কষ্টই না করলো। কিন্তু আবুল হাশেমের কল্যাণে আনিস কটা মাস প্রতিবাদ সভা ও শোকসভায় যোগদান করে এখানে ওখানে লাঞ্চ ডিনার মেরে ও লাঞ্ছিতা মাতৃভূমির জন্য নিবেদিত অশ্রুর সঙ্গে পাঞ্চ করা হুইস্কি জিনের স্বাদে আপ্লুত হয়ে দেশে ফিরল বিজয়ীর বেশে। গোলমালটা আর মাস তিনেক চললেই আবুল হাশেমের সঙ্গে কোনো ডেলিগেশনের মেম্বার হয়ে ইস্ট ইউরোপটা দিব্যি ঘুরে আসা যেত। সবাই অবশ্য ভণ্ড নয়, অনেকে অত্যন্ত নিষ্ঠাবান কমিউনিস্ট কর্মী, কিন্তু গরিবকে বুঝতে অক্ষম। শাহাদুজ্জামান একটা ভিডিও বক্তৃতা দিয়েছেন, সেখানে বলেছেন যে ইলিয়াস নাকি মাঝে মাঝে বলতেন কিছু বামপন্থীর অনেক রকম জ্ঞান আছে, শুধু কাণ্ডজ্ঞানটা নেই। তা আমরা মামুন বলে যাকে দেখব, ফোঁড়া বলে একটা গল্পে সে ওরকম। সে কমিউনিস্ট পার্টির একজন কর্মী, তার উপর দায়িত্বে পড়েছে মালিকের গুন্ডার হাতে মার খেয়েছে এক শ্রমিক, তার নাম হচ্ছে নইমুদ্দিন, তাকে হাতে রাখতে হবে, দেখাশোনা করতে হবে। তো নইমুদ্দিন হাসপাতালে গেছে, 3 দিন তো অচৈতন্য ছিল, তারপর ডাক্তার বলে দিচ্ছে 3 মাসের আগে সে সারবে না। এখন সবে দিন 25 হয়েছে, কিন্তু ঈদ এসে গেছে। তা ঈদের দিন আহা একা থাকবে, খেতে টেতে পাবে না বলে টিফিন কেরিয়ার ভর্তি খাবার নিয়ে সকালবেলা মামুন হাসপাতালে গিয়ে শোনে কিছুদিন আগে মামুন ওকে টাকা দিয়েছিল, বলেছিল এই দিন না ওষুধ কিনবো, হ্যান্ড টাকা দরকার, ওইসব খাবার কিনবো, 100 টাকা দিয়েছিল। তা মামুন গিয়ে শোনে নইমুদ্দিন ওই 100 টাকা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে ঈদটা আত্মীয় স্বজনের সঙ্গে কাটাবে বলে। তা খুব রেগে গেছে। যে রিক্সায় উঠেছে বাড়ি ফিরবে বলে সেই রিক্সাওয়ালা নইমুদ্দিনের একজন আত্মীয়, তা তার উপরেই ঝাল ঝেড়েছে। রিক্সাওয়ালা বলেছে কিন্তু এটা হয় নাকি, ঈদের দিন তো সকলের সঙ্গে কাটাতে হবে। ও বলছে তাই হয় নাকি, হাসপাতাল থেকে চলে গেছে, কি বলছো। এর মধ্যে রিক্সাওয়ালা নিজের দুঃখের ঝাঁপি খুলে বসে, তার উরুতে একটা ফোঁড়া হয়েছে, সেই জন্য সে ভালো করে রিক্সা চালাতে পারছে না, তাই ঈদে তার রোজগার হবে না। যে মহাজনের কাছ থেকে প্রচুর ধারটা নিয়ে, চড়া সুদে ধার নিয়েছে, তাইতে ঈদের জন্য কিনেছে। কি কিনেছে? সেমাই কিনেছে, চাল কিনেছে, রুটি খেতে খেতে জিভে বাদ ধরে গেছে, ভাত আর কই মাছ খাবে। তা মামুন বলে তা সেমাই কিনতে গেলে কেন, ওতে তো 150 চাল হয়ে যেত। ও বলে বাহ, এরা হয় নাকি, বছরকার দিন আমার ছেলের একটু স্বাদ হয়েছে। তারপর আবার শোনে ছেলেকে সে 1 টাকা দিয়েছে ফকিরকে ভিক্ষে দেওয়ার জন্য। মানুষ বাবা, নিজে খেতে পায় না, সে ভিক্ষে দেওয়ার জন্য ছেলেকে 1 টাকা দিয়েছে। তারপর আরও স্তম্ভিত হয়ে শোনে যে ওই যে সেমাই সেটা আগের দিন রান্না হয়ে গেছে। কেন কেন করলে, আরে কি আশ্চর্য, তুমি তো ঈদের দিন রান্না করে বলে না। কি একটা যুক্তি দেয়, সেটা হচ্ছে জিভ সুলসুল করছিল। মানে বাক্যটা হচ্ছে এই যে তাদের জিভে তো বাদ ধরে গেছে রুটিকে, তাই জিভা বলে খালি শুলায়, এটাই যুক্তি। সেই জন্য আগের দিন রেঁধে ফেলেছে। তার রান্নাটা কি ভালো হয়েছে না, সেটা বিচ্ছিরি হয়ে গেছে। বউ পুরোটা কি আটার দলা মতো করে দিয়েছে। বউকে সে মারেনি, কিন্তু একটা ঠোনা মেরে বলেছে যে এইটা তুই একা খাবি। তোমরা কি খেলে, কেন ভাত দিয়ে কই মাছ। মামুন তো কিছু বুঝতেই পারছে না, আরে এরা কি রে। যখন ডাক্তার বলে তোমার হাসপাতাল থেকে তুমি যেতে পারবে না 3 মাস, তখন সে চলে যায় ঈদটা পালন করবে আত্মীয় স্বজনের সঙ্গে। ঈদের জন্যে যে জিনিসগুলো কিনলো সেটা খেয়ে নিল আগের দিন। এই লোকগুলো কি। মামুন হয়তো যেটা আন্দাজ করতে পারে না, সেটা হচ্ছে এই লোকগুলোর ভবিষ্যৎ এত অনিশ্চিত যে বর্তমান তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বর্তমানের আনন্দের উপকরণটা আমার কাছে মজুত আছে, এটা জেনে সেটাকে না পরের দিন বলে সরিয়ে রাখা, বা এই ঈদটা হাসপাতালে কাটিয়ে দিই, ওই ঈদটা আমি আত্মীয়দের সঙ্গে কাটাবো, এইটা ভাবা, এই ধারণাগুলো এদের কাছে গ্রহণীয় নয়। একই সঙ্গে মামুন এটাও বুঝতে পারে না যে এদের মধ্যে এমন একটা কামারাদারি আছে যে ঠিক আছে আমি ধার করেছি, আমি খেতে পাই না, কিন্তু যে ধার করেছি তার থেকে 1 টাকা আরেকটা লোক যে খেতে পায় না তাকে আমি দেবো। মামুন এদের উদ্ভটতা এটাও বুঝতে পারে না, মামুন এদের মহত্ব এটাও বুঝতে পারে না। আর কিছুক্ষণ পর তো আরও ঝামেলা হয়, কারণ মামুন বলে এটা কি, তোমরা ভাত দিয়ে কই মাছ খেলে আর তোমার বউকে আটার দলা খেতে হলো। তার উত্তরে রিক্সাওয়ালা বলে শাস্ত্রে কয় গরু আর জরু জগতের এই 2টা জীব লাঠির ডাং না খেলে ঠিক থাকে না, বোঝো। একে দিয়ে বিপ্লব হবে কি করে। এদিকে মামুনের বাড়িতে কেন্দ্রীয় নেতা এসে বসে আছে, সমাজতন্ত্রের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা হবে, আর রিক্সাটা এত আস্তে চালাচ্ছে, রাগও হয়ে যাচ্ছে। এর মধ্যে রিক্সাওয়ালা আমার ফোঁড়াটা দেখবেন বলে লুঙ্গিটা তুলতে থাকে, পড়ে যায়, লুঙ্গিটা খুলে যায়, মামুন অস্বস্তিতে মুখ সরিয়ে নেয়। আসলে দরিদ্রের যে ক্ষত, সেটার দিকে তাকিয়ে থাকা একটা মধ্যবিত্তের পক্ষে খুব কষ্টকর, সেটা বিভৎস। তার চেয়ে দেয়ালে স্টেনসিল দিয়ে একটা মুষ্টিবদ্ধ হাত আঁকবো, পাশে একটা ছন্দবদ্ধ কবিতা লিখবো, এইগুলো তাদের পক্ষে সুবিধাজনক।
সব দিকটা দেখে নেওয়া এবং দেখানোর ক্ষমতা ইলিয়াসের এত দূর যে মুক্তিযুদ্ধের মতো ব্যাপারটাকেও তিনি অনেকগুলো দিক থেকে দেখেন। এখন মুক্তিযুদ্ধ সমস্ত বাঙালির কাছেই একটা তীব্র আবেগের ব্যাপার, বাংলাদেশের মানুষের কাছে তো বটেই। ইলিয়াসের বহু গল্পে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন, মুক্তিযোদ্ধাদের প্রতি কুর্নিশ ব্যক্ত হয়। আবার কিছু গল্পে এমন কিছু চরিত্র তিনি আনেন যারা কিছুটা বিপদগামী, কিছুটা অনৈতিক সুবিধে নিচ্ছে স্বাধীনতার পর। ইলিয়াসের গল্প নিয়ে একটা বই লিখেছেন জাফর আহমদ রাশেদ, তাতে তিনি দেখিয়েছেন এই ধরনের চরিত্ররা, মানে যারা কিছু সুবিধে টুবিধে নিচ্ছে, তারা কেউ চাঁদা আদায় করে, কেউ অন্যের দোকান দখল করে নেয়, কেউ জিনিস লুট করে নিয়ে আসে, আর কেউ যুদ্ধের পর মোটেই অস্ত্র জমা দেয় না। আমরা দেখব খোঁয়ারি নামে একটা গল্প, যেখানে কয়েকজন বন্ধু এসছে, হিন্দু একজন বন্ধুর বাড়ি, সেই বাড়িটার একতলাটাকে তারা নিয়ে নিতে চায়, পার্টি অফিস করবে। এখন বাড়িটা খুব বনেদি বাড়ি, কিন্তু এখন একদম ক্ষয়ে গেছে, মানে ক্ষয়িষ্ণুওয়ালাও ভুল, মানে একদম যাতা হয়ে গেছে। আখতারুজ্জামানের অনবদ্য ভাষায় এখানে দেয়ালে চিড় ধরেছ বটেই, তার সঙ্গে রজনীগন্ধার টবে গাঁজার গাছ গজিয়েছে, মানে গাঁজাকে ফেলে ওরে একটুখানি গজিয়েছে, একেবারেই সর্বনাশ হয়ে গেছে। তা পার্টি থেকে লোক এসেছিল এই হিন্দু বন্ধুটার বাবাকে বলতে যে আমাদের ওটা দিয়ে দিন, কিন্তু বাবা হচ্ছে সেই ধরনের লোক, জানো এই বাড়িতে অমুক নবাব এসেছিলেন, তমুক বাইজি নেচে গেছিলেন, তিনি বলছেন না এখানে পার্টি অফিস ফফিস হবে না। এবার এরা এসছে এমনিতে যেন মদ খেতেই এসছে, সন্ধ্যেবেলা সবাই মিলে মদ খাবে, কিন্তু আসলে ওই পার্টি অফিসের ব্যাপারটা তুলবে। এমনি গল্প করতে করতে আচ্ছা ওটার কি হলো বলে প্রসঙ্গক্রমে কথাটা ওঠে। তারপর একটা সময় বলা, হ্যাঁ ঠিক আছে আমাদের ছেলেরা এসেছিল, তোমার বাবাকে বলেছিল, একটু বেয়াদবি করেছিল, উনি তো বকে দিয়েছেন। তারপর সুরটা একটু বদলে হয়, নিচের তলাটা দিয়ে দাও দোস্ত, তোমার বাবা একা থাকেন, তুমি থাকো অফিসে, কখন কি হয় দিয়ে দাও। এর মধ্যে একটা প্রচ্ছন্ন হুমকি আছে। এখন এরা কিন্তু জানে যে মুক্তিযুদ্ধের সময় এই পরিবারটা কত কষ্ট করেছে, বাড়ি থেকে পালাতে হয়েছে। এই যে বন্ধুটার কাছে তারা এসছে, সেই বন্ধু লঞ্চ থেকে নেমে একটা সম্পূর্ণ অচেনা প্রান্তরে, তুমুল বৃষ্টি পড়ছে, ঘুটঘুট অন্ধকার, সেইখানে নিজে বৃদ্ধা ঠাকুমাকে পিঠে নিয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছে। অনেকটা দূরে মিলিটারির গুলির শব্দ আসছে, মানুষকে মারা হচ্ছে, তাদের আর্তনাদ কানে আসছে, এই রকমভাবে তাদের পালাতে হয়েছে। এই সমস্ত জানে, বলছেও আর মেশিন গানের গুলির তলা দিয়ে তোরা পালিয়েছিস, কিন্তু আস্তে আস্তে শটটা চড়ছে, একদম সরাসরি হুমকি দেয়। মানিক ভাইকে নিয়ে প্রবলেম হলে এই যে ইডিওলজির জন্য উনি যে কোনো অপ্রিয় কাজও করতে পারেন। মানিক ভাই এদের লিডার, তুমি আমাদের সঙ্গে কোঅপারেট করতে রিফিউজ করেছো শুনলে হি মে পুট ইউ ইনটু ট্রাবল। আর এইটা শুনে ওই বন্ধুর এক চেলা সঙ্গে সঙ্গে বলে, এই যে বাড়িটা সে দিতে চাইছে না, এটা হচ্ছে সাবভার্সিভ। যেখানে আপনার সুযোগ আছে, আপনি দেশের ন্যাশনাল ইউথ অর্গানাইজেশনকে হেল্প না করে বরং অপোজ করছেন কেন? আপনি আমাদের কম্পেল করছেন টু টেক, বলে থেমে যায়, এক্সট্রিম মেজার্স ইত্যাদি বলে না, কিন্তু সেটা বোঝায়। এখন এই স্বরটা কিন্তু যে কোনো পার্টিরই স্বর। এই যে গল্প, এ হচ্ছে ব্যক্তি বনাম সংঘ একটা গল্প, কিন্তু মুক্তিযুদ্ধে প্রেক্ষিতে এটা গুরুত্বপূর্ণ। তার কারণ ওই ইন্টারভিউতে প্রশ্নের উত্তরে ইলিয়াস যেমন বলেছেন যে মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অতুলনীয় সাহস, এর প্রতি তার প্রবল শ্রদ্ধা আছে, তেমনি একই সঙ্গে একথাও বলেছেন যে মুক্তিযুদ্ধের পরের সময়টা তো চরম স্বপ্নভঙ্গের কাল। এই খোঁয়ারি গল্পটা নিয়ে একটা তথ্যচিত্র আছে, তার নাম হচ্ছে ইলিয়াসের খোঁয়ারি। এই যে বাড়িটা, এবং যাকে কেন্দ্র করে এই গল্পটা লেখা, তার আসল নাম হচ্ছে রণজিৎ কুমার পাল চৌধুরী, ইলিয়াস একটু বদলে করে দিয়েছেন সমরজিৎ। এদের নিয়ে তথ্যচিত্রটা তুলেছেন শিবু কুমার শীল। তা রণজিৎ ওই তথ্যচিত্রে একটা সময় বলেন যে মুক্তিযুদ্ধ নিয়ে তিনি হতাশ, একটা সময় বলছেন একটা আনফিনিশড ব্যাপার রয়ে গেছে আর কি। বোধহয় পৃথিবীর সমস্ত আন্দোলন বা বিপ্লব নিয়ে এই কথাটা বলা যায়। আসলে যে কোনো একটা বিরাট আন্দোলন যখন হয়, সেটা যদি সফলও হয়, তারপর যদি কোনো দৃঢ় ও সক্ষম নেতৃত্ব এসে তার রাশটা না ধরে, তাহলে কোথাও কোথাও একটা নৈরাজ্য তৈরি হতে পারে। কারণ ওই যে প্রচণ্ড উত্তেজনাটা, ওই যে প্রাণের বিস্ফোরণটা, সেটাকে যদি একটা নির্দিষ্ট নীতিপথে চালনা না করা যায়, তখন সেটা এদিক ওদিক ছটকে পড়তে থাকে। নির্মম ব্যবচ্ছেদ ইলিয়াস সব শ্রেণীরই করেছেন, কিন্তু ইলিয়াসের সাহিত্য নিয়ে একটা আলোচনা সভায় লেখক সাজ্জাদ শরীফ বলেছিলেন যে মধ্যবিত্তের প্রতি ইলিয়াস যা নির্মম, তার কোনো তুলনা হয় না। স্বাভাবিক, একজন লোক তো নিজের শ্রেণী সম্পর্কেই সবচেয়ে বেশি নির্মম হবেন। আমরা এবার চিলেকোঠার সেপাই উপন্যাসের একটা জায়গা দেখব, যেখানে হাড্ডি খিজির অটো চালায়, অটোর পেছনে একটা নবীন দম্পতি চলেছে, তারা হাসাহাসি করছে, পরস্পরের গায়ে গড়িয়ে পড়ছে। সময় একটা সাদা জিপ এসে থামে, সেইখান থেকে তিনজন যুবক নেমে আসে, একজনের হাতে রিভলভার, একজনের হাতে ড্যাগার। তারপর তারা মেয়েটিকে ধর্ষণ করার জন্য পাজা কোলা করে তুলে নিয়ে যায়, ভদ্রভাবে বলে যায় যে ঘণ্টাখানেকের মধ্যে তারা ফেরত দিয়ে যাবে মহিলাকে,
স্বামীকে বলে এখানেই অপেক্ষা করবেন, আমরা ফেরত দিয়ে যাব। এরপর খিজির মানে অটোওয়ালা বলছে, চলেন স্যার থানায় যাই গিয়া, নীলক্ষেত ফাঁড়ি তো কাছেই। লোকটি ফ্যাল করে তাকায়। খিজির ফের বলে, চলেন যাই। লোকটি তখন রাস্তায় ধপাস করে বসে পড়ে। দুই হাতে মুখ ঢেকে সে কাঁদতে শুরু করলো। তার কানের কাছে মুখ রেখে যতটা সম্ভব নরম করে খিজির বলে, চলেন যাই, এখনো টাইম আছে, থানায় চলেন চলেন। কান্নায় সাময়িক বিরতি দিয়ে লোকটি ফোঁপাতে ফোঁপাতে জবাব দেয়, এদের চেনো? এরা সব NSF এর গুন্ডা, আইয়ুব খানের বাস্টার্ড মোনেম খানের বাস্টার্ড এরা। খিজির তাড়া দেয়, লন যাই, ইউনিভার্সিটির এতগুলি হল এখানে, পোলাপানের খবর দিই, চলেন সব। লোকটির ফোঁপানো কণ্ঠস্বর ফের গুমড়ে ওঠে, না তা হয় না, আরও বিপদ হবে। ওরা 1 ঘন্টা ওয়েট করতে বললো না, এসে আমাকে না পেলে ফায়ার হয়ে যাবে। চাকরি বাকরির কথা সব বলে ফেললাম, শুয়োরের বাচ্চারা আমার কেরিয়ার নষ্ট করে দেবে। লোকটি ফের হাতে মুখ গুজে ফোঁপায়, এরা ডেঞ্জারাস, মোস্ট পাওয়ারফুল। ফের নতুন উদ্যমে কাঁদবার প্রস্তুতি নিলে নিজে স্কুটারে ফিরে আসা ছাড়া খিজিরের কোনো কাজ থাকে না। তুমি আমাকে একা রেখে চলে যেও না ভাই। লোকটির এই মিনতির জবাবে সে বলে, ওরা আপনাকে গাড়ি কইরা পৌঁছাইয়া দিব। ইঞ্জিনে স্টার্ট দিয়ে অ্যাক্সিলারেটর থেকে হাত উঠিয়ে খিজির ফের রাস্তায় নামে। সাহেব ভাড়াটা? ভাড়া? তরুণ রাজকর্মচারী হাত থেকে মুখ তুলে অশ্রু সজল চোখে তার দিকে তাকায়। মিটার দেখা ভাড়াটা দিয়া ফেলান। প্রচণ্ড রকম বিস্ময় ও মর্মাঘাতে লোকটির মুখের খুচরা খাচরা পার্টস ওলট পালট হওয়ার উপক্রম ঘটে। পকেট থেকে টাকা বের করে ভিজে গলায় এসে বলে, তোমরা মানুষ না, মানুষ হলে এ সময় কেউ স্কুটার রাস্তায় গড়িয়ে দিলে খিজির তার উক্তিকে স্বীকার করে চিৎকার করে, না আমরা কুত্তার বাচ্চা, মানুষ হইলেন আপনারা। স্বয়ং আখতারুজ্জামান ইলিয়াস বলেছেন এখানে তিনি খিজিরকে নীচ দেখাতে চেয়েছেন, এবং শাহাদুজ্জামান ভিডিও বক্তৃতায় সেই কথাই বলেছেন। আমার কিন্তু তা মনে হয় না। আমি তো পুরোটা পড়িনি, যে যদি পুরোটা পড়তাম আপনারা বুঝতেন যে খিজির প্রথমে চেয়েছিল যখন এই ছেলেগুলো নামলো স্পিড বাড়িয়ে দিয়ে ওখান থেকে চলে যেতে, পারেনি। তারপর চেয়েছিল তার পায়ের কাছে একটা লোহার রড ছিল, সেটা তুলতে পারেনি। তারপর চেয়েছিল হঠাৎ স্টার্ট দিয়ে চলে যেতে, পারেনি। প্রত্যেকটাই এই যুবকরা আন্দাজ করেছিল এবং ওকে বন্দুকের বাঁট দিয়ে মেরেও ছিল। কিন্তু এই ভদ্রলোক ইনি কি চেষ্টা করেছিলেন? ইনি শুধু এদের পায়ে ধরে কাকুতি মিনতি করেছিলেন, বিরাট চিৎকার করেননি, ঝাঁপিয়ে পড়েননি, কিচ্ছু করেনি। এখন যখন খিজির বলছে যে চলুন আমরা পুলিশকে খবর দিই, চলুন আমরা হোস্টেল থেকে ছাত্রদের জড়ো করি, একটা কিছু করি, একটা প্রতিবাদ তো করতে হবে, এত বড় সর্বনাশ হয়ে যাচ্ছে, তখন এই লোকটি বর্তমানের সর্বনাশটাকে এড়িয়ে ভবিষ্যতে কি হতে পারে, তার কেরিয়ার নষ্ট হতে পারে, তার চাকরির ক্ষতি হতে পারে, সেইটা ভেবে এরা অর্ডার দিয়ে গেছে যে 1 ঘন্টা পর আমরা যেন এখানে এসে তোমাকে পাই, তুমি অপেক্ষা করবে, সেই জন্য চুপচাপ অপেক্ষা করছে। এই যে মেরুদণ্ডহীনতা, এই যে আত্মসম্মানটাকে সম্পূর্ণ বিকিয়ে দেওয়া, গুন্ডাদের কাছে পুরোপুরি সমর্পণ করা, এইটা দেখে খিজির ঘৃণায় মধ্যবিত্তের প্রতি একটা শাস্তি হিসেবে, একটা ধিক্কার হিসেবে এই ভাড়াটা চায় বলে আমার মনে হয়েছে। এবারে উৎসব নামে একটা গল্প বলি, সেখানে মধ্যবিত্তকে যে চাবুক মারা হয়েছে তার তুলনা নেই। আনোয়ার আলী বড়লোক বন্ধুর বৌভাতে গেছিল ধানমন্ডিতে অভিজাত এলাকায়, বিরাট একটা বাড়ি, সেখানে গেছিল নেমন্তন্ন খেতে। আর এই রকম এলিট পরিমণ্ডলে সে মেশে না, গেছিল, কিন্তু আসলে সে গেছিল মেয়ে দেখতে, ভালো ভালো মেয়ে দেখবে, কি সুবিধা হবে স্ত্রীর সঙ্গে সঙ্গমের সময় এই মেয়েদের যদি কল্পনা এনে ফেলতে পারে, সঙ্গমটা একটু উত্তেজনাময় হবে। যেমন দুপুরে পর্নোগ্রাফি পড়লে রাত্রির বেলা তার সঙ্গমটা আর একটু টাটকা হয়ে ওঠে। তা সেখানে গিয়ে বলছেন ইলিয়াস, প্রচুর পরিমাণে ভালো ভালো মেয়ে দেখা গেছে, কয়েকজনের সঙ্গে এমনকি আলাপও হলো। সমস্ত বিয়েবাড়ির কুলীন কলরব অন্তত সপ্তাহখানেক সমস্ত শরীরে সুখ উদ্রেক করবে। কুলীন কলরবের কথা হচ্ছে না, আসলে মেয়েদের রূপ, আর সমস্ত শরীরে সুখ উদ্রেক করার দরকার নেই, তার যৌনতার ভালো হলেই হবে। নেমন্তন্নে গিয়ে আনোয়ার আলী এদিক দেখে ওদিক দেখে, মেয়ে কোথায়, ভালো ভালো মেয়ে খুব ভালো করে দেখে নেওয়া দরকার। এবং বাড়ি ফিরে আসার পর এক সময় তার মনে হয় মিসেস চৌধুরীর চেহারা একটুও মনে নেই, তার সংলাপ সবই স্পষ্ট মনে পড়ে, কিন্তু চেহারা কোথায়? মেয়েটাকে কত মনোযোগ দিয়ে দেখলো, এদিক থেকে দেখলো ওদিক থেকে দেখলো, কয়েকটা ঘন্টা যেতে না যেতেই সমস্ত ভুলে বসে আছে। দিন দিন স্মৃতিশক্তি ক্ষয় হতে হতে কোথায় এসে ঠেকলো। গল্পের গোড়ায় আনোয়ার আলী বাড়ি ফিরছে ওই রকম অভিজাত পাড়া থেকে, নিজেদের পাড়ায় ঢুকেই মেজাজটা খারাপ হয়ে যায়, ঘিঞ্জি বিচ্ছিরি, এখানে নর্দমা, তার জল, তার পাশে মানুষ ও জন্তুর বিষ্ঠা, ওখানে জুয়ার ঠেক, সেখান থেকে 20 বছর আগেকার একটা গান গাঁক গাঁক করে বাজছে, লোফাররা জটলা করছে, নাইট শো ভাঙবে, আধ ঘন্টা পর মেয়ে দেখবে। এইসব দেখে শুনে বাড়িতে এসে ঢুকে তার মনে হয় এই ঘর ওই গলিরই একটা বাইলেন। সেই ভিজে ভিজে ভ্যাপসা ভোঁতা গন্ধ, 40 পাওয়ারের টক টক আলোর ভেতরে ঘুম থেকে ওটা সালেহা বেগমের পুরু ঠোঁটের ফাঁক দিয়ে একটা হলুদাভ ও একটা সাদা দাঁত নির্লজ্জ উঁকি দেয়। সালেহা বেগম তার স্ত্রীর ঠোঁটের কোণে লালার আভাস, সমগ্র মুখমণ্ডলে গ্রাম্যতা, কেবল গ্রাম্যতা তোতলায়। এবার আমি একটু বাদ দিয়ে পড়ি, এর পরের উদ্ধৃতিগুলো তো তাই করব। সালেহার ঘুম ঘুম হাসি এড়াবার জন্য আনোয়ার আলী উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে লুঙ্গি পড়তে থাকে। তার ক্ষোভ হয়, এই মেয়েটা বছরখানেক হলেও তো কলেজে পড়েছে, বিয়ের আগে এমনকি একটু প্রেম মতনও করলো,
অথচ এমন জবুথবু হয়ে থাকে কেন? শাড়ির ভেতর বুক নেই, পাছা নেই, দিনরাত হেঁটে বেড়াচ্ছে একটা বেঢপ কোলবালিশ। সে অভিজাত মেয়েদের সঙ্গে নিজের বউকে তুলনা করছে। এরপর মূল মুশকিলটা হয় প্রাকনিদ্রা সঙ্গমের সময়। কিন্তু এই লোকটার আদৌ উত্তেজনা হচ্ছে না, অথচ একটু আগেই সে ভেবেছে ভয় হয় সালেহা তার মূল্যবান সন্ধেবেলাটা তছনছ না করে ফেলে। তবে ভালো ভালো মেয়ে দেখা গেছে বহু, সুক্ত আজ ওদের নিয়ে। সালেহা উপলক্ষ মাত্র, মানে স্ত্রীর পেয়ালায় সে অন্য নারীদের ঢেলে উপভোগ করবে। মুশকিলটা হচ্ছে সে দেখে তার শরীর নিস্তরঙ্গ এবং ইলিয়াসের ভাষায় তার হাতে যেন কে গ্লাভস পরিয়ে দিয়ে চলে গেছে। এবার কি হবে? হঠাৎ পাড়া থেকে বিরাট একটা গোলমাল শুরু হয়ে যায়। কি হচ্ছে দেখে আসার জন্য এবং স্ত্রীর কাছে লুকোবার জন্য যে তার উত্তেজনা হচ্ছে না, সে বারান্দায় গিয়ে দাঁড়ায়। সেখানে দেখা যায় এক কুকুর ও কুকুরির সঙ্গম চলছে এবং ঘিরে দাঁড়িয়ে লোকেরা অশ্লীল কথা বলছে, যাচ্ছে তাই ইঙ্গিত করছে, হই হই একটা যাচ্ছে তাই হররা চলছে। এইবার সে ফিরে এসে দরজা বন্ধ করে, গাঢ় স্বরে বউকে ডাকে এবং তার উত্তেজনা হয়, সে সঙ্গমে লিপ্ত হয়। এইখানে যে কৌতুকময় চাবুকটা ইলিয়াস মারছেন, সেখানে উনি বলছেন যে একজন মধ্যবিত্ত পুরুষ তার কল্পনাতেও একজন অভিজাত উচ্চবিত্ত নারীকে নাগালের মধ্যে পাবে না, তার সেই মুরদ নেই। এমনকি যৌন ফ্যান্টাসির ক্ষেত্রে, যৌনতার মতো একটা কাঁচা আমিষ জান্তব ক্ষেত্রেও সে নিজের শ্রেণীকে অতিক্রম করতে পারবে না। সে একটা কুকুরের সঙ্গম দেখে উত্তেজিত হবে, তবু তার মনে হবে না যে অভিজাত উচ্চবিত্ত কোনো নারীকে সে নির্লজ্জা ও সমর্পিতা হিসেবে নিজের কাছে পেতে পারে। এইখানে আরেকটা গল্প বলি, সেটার নাম হচ্ছে চিলে কোঠায়। সেখানে একটা ছেলে বাসে যেতে যেতে একটা মেয়েকে অনেকক্ষণ ধরে দেখেছে। মেয়েটার মুখে সোফিয়া লোরেনের আদল দেখতে পেয়েছে, মনে মনে নাম দিয়েছে সোফিয়া। এইবার ফিরে এসে চিলে কোঠায় খাটে শুয়ে পাজামা নামিয়ে সমেহন শুরু করছে। এবার তার ফ্যান্টাসিটা কি? ইলিয়াস লিখছেন, আচ্ছা এমন তো হতে পারে ওই স্টপেজেই আমিও নেমে পড়লাম, মানে মেয়েটা বাস থেকে যে স্টপে নামবে তার ফ্যান্টাসিতে সেই স্টপেই ছেলেটাও নেমে পড়ছে। মেয়েটার সঙ্গে আমিও কিছু দূর গিয়েছি, ও সামনে সামনে যাচ্ছে, সাদা ঘাড় কি সুন্দর লাগছে পেছন থেকে। হঠাৎ ভীষণ বৃষ্টি আরম্ভ হলো, কোথায় যাই কোথায় যাই, যে বাড়িটার বারান্দায় গিয়ে দাঁড়ালাম মেয়েটা ঠিক সেই বাড়িতেই ঢুকলো। এটা ওদেরই বাড়ি, কিন্তু কি করে তা হয়? খালি বাজে উপন্যাস ও সিনেমা এরকম পাওয়া যায়। পৃথিবী জুড়ে কি উপন্যাস ঘটে চলেছে? চলুক না। ওর শাড়ি যাচ্ছে তাই রকম ভিজে গেছে, সব সব শব্দ হয় শাড়ির, বাইরে বৃষ্টি পড়ে, ঠিক বইতে যেমন হয়। ঘরে লোকজন কেউ নেই, মেয়েটা আমাকে নিবিড় করে জড়িয়ে ধরে। হাসানের তীক্ষ্ণ রক্তে উজান স্রোত কলকল করে ওঠে, ওর হাত আরও দৃঢ়, আরও গতিশীল হয়। কিন্তু এই সময় ক্ষীণ একটা প্রেমবোধ ওকে বড্ড বিরক্ত করতে লাগলো। যদিও খুব ক্ষীণ, যদিও খুব ঝাপসা, সমস্ত ব্যাপারটাকে একটা মহিমা দেবার জন্য ওর মধ্যবিত্ত কাঙালপনা হ্যাংলামো শুরু করলো। মানে একটা ছেলে একটা মেয়ে ফট করে জড়িয়ে ধরছে, ভিজে শাড়ি, শরীর স্পষ্ট ফুটে উঠেছে, এ আর কি? মধ্যবিত্তের প্রেমে আগে মন, আগে আলাপ আলোচনা কথাবার্তা, অনেক পরে শেষ স্টেশন হচ্ছে শরীর। ওরম করলে তো চলবে না। তাই এবার ফ্যান্টাসিটা একটু বদলে যাচ্ছে। কি? সুতরাং সেই মেয়ে শুকনো জামা কাপড় পরে একটা বেতের চেয়ারে বসে থাকে, কোনো ভিজে টিজের ব্যাপার নেই। বইতে যেমন পাওয়া যায়, সোফিয়া লোরেনের ভেজা চুল ছড়িয়ে পড়েছে চেয়ারের পেছনে। হাসান খুব গভীর স্বরে ডাকে, সোফিয়া। আমার নাম কে বললো তোমাকে? হাসান বলল, আমার হৃদয়। এই পর্যন্ত এসে হাসান বড্ড কৌতুক বোধ করে, এসব জিনিস আমার জন্যে নয়। তবু সোফিয়াকে বলতে ইচ্ছে করে, আমি জানো সারাদিন আমার যেন কাটতে চায় না, তোমার সঙ্গে কখন দেখা হবে কখন দেখা হবে। এখানে নিজেকে প্রায় গেঁয়ো মনে হলো, ফিল্মি ধরনের ফাজিল গেঁয়ো। মানে মধ্যবিত্ত সেক্সে ফ্যান্টাসি রচনা করছে, একই সঙ্গে নিজেরই পেছনে দাঁড়িয়ে আহা এখানটা আন্ডারলাইন করছে, ওখানটা লাল ঢেঁড়া দিচ্ছে, ওখানটা তীর চিহ্ন দিচ্ছে, এরকম করে ফ্যান্টাসিটাকে সংশোধন করতে করতে চলেছে। প্রেমের সিনটা তাড়াতাড়ি শেষ করে দেওয়া দরকার, তাই সোফিয়ার পিঠে হাত রেখে ওকে সামনে টেনে আনে। আস্তে আস্তে জামার ভেতরে হাত দিয়েছে, কিন্তু একটু নরম না, তবু হাত রেখেছে। এমন সময় খুব কঠিন কণ্ঠে কে যেন খেঁকিয়ে ওঠে, সুফিয়া। সাজ্জাদ শরীফ ওই সাহিত্য আলোচনায় আমাদের বুঝিয়েছিলেন যে সুফিয়া হচ্ছে একটু গরিব ঘরের মেয়েদের নাম, তারা বাড়িতে কাজ টাজ করতে আসে। এই যে সোফিয়া থেকে সুফিয়া, সোফিয়া লরেনকে তো আয়ত্ত করতে পারে না, যৌন ফ্যান্টাসিতেও পারে না, সেই জন্য সুফিয়া মানে বাড়ির কাজের লোক হলে তবু একটা হয়। এই গোছের ভাবে সে ফ্যান্টাসিতে তাকে নাগালের মধ্যে আনছে, যদিও আনতে পারলো না, কারণ সুফিয়া বলে তার মা খেঁকিয়ে উঠেছিল এবং কে যেন একটা হাত সে দেখতে পায়, কে বুঝতে পারে না, তাকে মারতে শুরু করে। কিন্তু সেই সব দিকে আমরা যাব না, আমরা ইলিয়াসের সাক্ষাৎকারে যাব, যেখানে উনি বলছেন কিন্তু কল্পনায় সে কিছুতেই সে মেয়েকে পুরোপুরি আনতে পারছে না, সে কোনোদিনও পারবে না, কারণ ওই মেয়েটা তার রেঞ্জের অনেক বাইরে। বাস্তবে সে কখনোই ওই মেয়ের কাছাকাছি পৌঁছাতে পারবে না। এই রেঞ্জটাই হলো ক্লাস কনসাসনেস। সেক্সুয়াল ইমাজিনেশনের সাথেও ক্লাসের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। ধরো তুমি কল্পনা করো যে ইউ আর হ্যাভিং সেক্স উইথ কুইন, আই মিন কুইন এলিজাবেথ II, কিন্তু দেখবে তুমি পারবে না।
এক্সট্রিম মোমেন্টে যখন তোমার ইজাকুলেশন হচ্ছে তখন দেখবে এলিজাবেথ হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড, দেয়ার লাইজ ইউর মেড সার্ভেন্ট, ঠিক কি না? এখানেই ক্লাস ব্যাপারটা আসছে। এবার আমাদের মনে হতে পারে দাঁড়াও দাঁড়াও, তাহলে তো মধ্যবিত্ত শ্রেণীর তো পরিচারিকা নয়, এখানেও তো ক্লাস ডিঙিয়ে যাওয়া হলো। ইলিয়াস বলছেন এখানে তুমি একজন মিডল ক্লাস ক্যারেক্টার, কারণ তুমি তোমার সেক্সুয়াল পার্টনারের উপর ডমিনেট করতে চাও, কিন্তু সাইকোলজিক্যালি তুমি এলিজাবেথকে ডমিনেট করতে পারো না। শুধু মধ্যবিত্তদের চাপগান নয়, উচ্চবিত্তদের প্রতিও ইলিয়াস খুব সদয় নন। এই উৎসব গল্পটা থেকেই একটা জায়গা পড়ি, বড় লোকদের অভিজাত পাড়া সম্পর্কে লিখছেন। বোঝা যায় ওইসব নিষিদ্ধ গ্রহ নক্ষত্রে কোয়ার্টার ডজন হাফ ডজন রূপসী অন্য কোনো ভাষায় বাক্যালাপ করে। এই সেতারে মালকোস ধরল, কি হাই তুলতে তুলতে বইয়ের পাতা উল্টাচ্ছে মন্থর আঙুলে। মুনতাসির কি ইশতিয়াক কি আহারার এলে কণিকা বন্দ্যোপাধ্যায়ের এলপি চালিয়ে দিয়ে সোশ্যালিজম সম্বন্ধে গল্প করছে কি নরম গলায়। আবার এরই ফাঁকে ফাঁকে সময় করে লোনলিনেসে কি মিষ্টি কষ্ট পায়। তখন আর উপায় থাকে না, পুরো 2 ঘন্টা এয়ার কন্ডিশনের উপর ফুল স্পিডে পাখা চালিয়ে ডিউক এলিংটন শোনে। লক্ষ্য করতে হবে নিঃসঙ্গতায় কষ্ট পায় না, কিন্তু উচ্চবিত্ত তো লোনলিনেসে কষ্ট পায়। আর হদ্দ গরিব একটা বাড়ির গল্প বলি, যাতে বোঝা যাবে যে দারিদ্র্যের প্রতিও উনি কী দৃষ্টি হেনেছেন। গল্পটার নাম হচ্ছে দুধ ভাতে উৎপাত। সেখানে একজন মহিলা, তার নাম জয়নাব, সে মরে যাচ্ছে। মরে যাওয়ার আগে তার শখ হয়েছে দুধ ভাত খাবে এবং দুধ ভাত খাওয়াবে বাচ্চাদের। এখন এর অনেকগুলো বাচ্চা আছে, তাদের মধ্যে যে বড় ওহিদুল্লাহ, বড় মানে স্কুলে যায়, ও ঠিক করেছিল আজকে স্কুল যাওয়ার পথে লঞ্চে গিয়ে একটু ভিক্ষে করে কিছু পয়সা রোজগার করে খাবে, কিন্তু 2 দিন ধরে খাওয়া হচ্ছে না, মা তো মৃত্যুশয্যায়। কিন্তু মা বলেছে আজকে স্কুল যাস না। মা কেন, প্রায় সকলেই বুঝতে পারছে আজকে মরে যাবে, যায়নি। খুব রাগ হয়েছে। সে ভাবছে এই তো মেয়ে মানুষের বুদ্ধি, কাল থেকে শুরু হয়েছে দুধের বায়না। গরু বিক্রি করে দিয়েছে আজ 1 বছরের ওপর, সেই গরুর শোক কাল থেকে নতুন করে উতলে উঠেছে। এত হাহাকারের আছে কি? গরু যখন ছিল তখনই কি মা গিয়ে ওদের দুধ ভাত খেতে দিত? সত্যিই দিত না, কারণ সকাল সকাল হাসমত মুহুরির লোক এসে গরুর দুধ দুয়ে নিয়ে চলে যেত। তার বদলে এর দোকান থেকে 7 দিন অন্তর এদের পরিবারকে চাল ডাল দেওয়া হতো। আদমন চালের দাম শোধ করতে পারেনি, সেই জন্য গরুটাকে পুরোপুরি নিয়ে চলে গেছে। এইবারে মরার আগে 2 দিন ধরে ওই গরুর দুধ খাবো হ্যান ত্যান বলে চলেছে। শেষকালে একজন আত্মীয় ওহিদুল্লাহকে বলে, জানা বাবা ওদের একটু পায়ে ধর না, গিয়ে বল যে আমার মার শেষ ইচ্ছে, যদি একটু ওই দুধটা দেন। ও মুহুরির বাড়ি যায়, সেখানে ওকে যাচ্ছে তাই ব্যঙ্গ করে তাড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, তোমার মায়ের পেট খারাপ, তোমাদের মাথা খারাপ, কেউ বলে বুড়ো বয়সে তার ঢং, এসব হয় না। ও চলে আসে। চলে আসার পর ওদেরই আরেকজন আত্মীয়, সে করে কি দুধ ভাত নিয়ে মায়ের শিওরে এসে বসে। আসলে সেটা দুধ ভাত নয়, সেটা চালের গুঁড়ো সেদ্ধ, ওদের ক্ষমতা নেই, কিন্তু সেটা এই বাচ্চাগুলো জানে না। যে মুহূর্তে সানকিটা নিয়ে এসে বসে, অমনি যে মেয়েটা মায়ের পা টিপছিল, যে মেয়েটা বাইরে শশা চুরি করে খাচ্ছিল, যে 2 বছরের বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছিল, তার পেছনে এবং উরুতে পায়খানা লেগে আছে, কেউ পরিষ্কার করে দেয়নি, যে কানা ছেলেটা মায়ের পাশে শুয়েছিল, সবাই ওই সানকিটাকে ঘিরে ধরে দাঁড়িয়ে পড়ে যে দুধ ভাত খাবে তারা। এবারে ওই জয়নাব তো মরেই যাচ্ছে, তবু তার হাতে কোনো মতে একটা গ্রাস দেওয়া হয়। সেই হাতটাকে ওই আত্মীয়া ধরে ওদের মাঝখানে তুলে ধরেন। এরপর কি হয়, ওহিদুল্লাহ দেখছে হাজেরা, মানে একটা মেয়ে, হাজেরা তার বসন্তের দাগ ভরা মুখ এগিয়ে হলদে ছ্যাতলাওয়ালা দাঁতে মায়ের হাত কামড়ে দুধ ভাত তার নিজের জিভে চালান করে দিয়েছে। দেখতে দেখতে জয়নাবের হাত ধপাস করে পড়ে যায় বিছানার প্রান্তে। খাদিজা সেই হাত নিয়ে আঙুলগুলো চুষতে আরম্ভ করে, পারে তো আঙুল চুষে চুষে সবটাই খেয়ে ফেলবে। ধাড়ি ছুরির মায়ের আঙুলে স্তনচোষার কাণ্ড দেখে ওহিদুল্লাহর ইচ্ছা হয় ঠাস ঠাস করে 2টো চড় বসিয়ে দেয়। তার হয়ে ওঠে না, কারণ একটু পরেই জয়নাবের মুখে একটা গ্রাস দেওয়া হয় দুধ ভাতের, এবং সঙ্গে সঙ্গে জয়নাব বমি করতে থাকে। এমন বমি যে তাতে গোটা মেঝে ভেসে যায়। এবং ওহিদুল্লাহর মনে হয় মা কি জীবনে যা কিছু খেয়েছিল সমস্ত কিছু বমি করে উগরে দিচ্ছে। সে কি তাহলে ওই যে গরু নিয়ে গেছিল তার যে শর্তটা, ধার শোধ করার শর্ত, সেটাকে উগরে দিচ্ছে। এই কথা ভাবতে ভাবতেই ওই আত্মীয়া চেঁচিয়ে ওঠেন, আরে করস কি, বমি লাগতাছে তো, কি ব্যাপার? ওহিদুল্লাহ তাকিয়ে দেখে বিছানার ওপর থেকে মাটির সানকিটা কখন যে পাচার হয়ে গেছে ঘরের পূর্ব কোণে, এমনকি ওহিদুল্লাহও টের পায়নি। কাদা কাদা মেঝেতে একমাত্র সে ছাড়া আর সবাই লেপ্টে বসে হুমড়ি খেয়ে পড়েছে মাটির সানকির ওপর। খাদিজা বসেছে অর্ধেক সেজদার ভঙ্গিতে, হাত দিয়ে দুধ ভাত টেনে টেনে নিজের মুখে তোলার ভঙ্গি দেখে মনে হয় সে মস্ত একটা কালো আরশোলা সুর দিয়ে খাবার টেনে নিচ্ছে। কানা রহমতুল্লাহ এক চোখে যা দেখে সমস্ত সানকিটা দৃষ্টির নিয়ন্ত্রণে রাখার জন্য তাই যথেষ্ট। এখান থেকে তার কানা চোখটা দেখা যায়, মনে হয় খাওয়ার সুখে চোখটা বুজে এসেছে। আর কনিষ্ঠ আহমদুল্লাহ 2 হাতে ভাত খাচ্ছে, তার নাকের প্রবাহিত শিকনি মিশে যাওয়ায় তার লোকমাগুলোর তরলতা বাড়ে।
এই যে মার মৃত্যুর মুহূর্তেও সন্তানদের জান্তব খিদে মিটিয়ে নেওয়া, কোনো রকম মানবিকতার ধার না ধরে, এবং ওই মাটিটা বমিতে ভাসছে সেখানে শান্তিটা রেখে খাওয়া, স্বাভাবিক ঘৃণার ধার না ধরে, এই সমস্ত কিছুই আখতারুজ্জামানের দৃষ্টি এড়ায় না। কিন্তু এই গল্পের শেষে একটা অদ্ভুত ঘটনা ঘটে। এই মা প্রলাপ বকতে শুরু করে এবং তারপর ডান হাতের আঙুল দিয়ে ইঙ্গিত করে ওহিদুল্লাহকে এগিয়ে আসতে। ওহিদুল্লাহ এগিয়ে যায়। এইবার জয়নাব বলে, বুইড়া মরত্তা কি দেহস, গরু লইয়া যায় খাড়াইয়া খাড়াইয়া কি দেহস। এরপর মা মারা যায়। এবং ইলিয়াস লেখেন, ওহিদুল্লাহর পায়ের পাতা বাইরে বেরিয়ে যাওয়ার জন্য শিরশির করে। এত বমির পর নির্ভার মায়ের মুখের যে কঠিন চেহারা হয়েছে, তাতে তার হুকুম তামিল না করে ওহিদুল্লাহর কি রেহাই আছে? অর্থাৎ যে ওহিদুল্লাহ এই গরুর ব্যাপারটাকে খুব একটা কেয়ারই করছিল না, কি না এই নিয়ে ভাবার কি আছে, গরুটা নিয়ে গেছে, হঠাৎ সে এইটার একটা প্রতিকার করতে হবে, এই জুলুমটার একটা প্রতিবাদ করতে হবে, এই শিবিরে চলে আসে। ইলিয়াসের গল্পের পর গল্পে হুট করে একটা আগুন অন্যের মধ্যে চারিয়ে যায়। যার মধ্যে চারিয়ে যায় সে হয়তো এই জিনিসটার জন্য তখন তৈরি জানতোই না, সে হয়তো একটা নিরীহ নির্বিবাদী নির্বিড়ে লোক, সে বিদ্রোহ বিপ্লব এসবের ধারও ধারে না। কিন্তু একটা লোক, একটা কথা, একটা ঘটনা এসে সেই লোকটার মধ্যে কোত্থেকে একটা মেরুদণ্ড যোগান দিয়ে দেয়। এইবারে এই লোকটা দীক্ষিত হয়ে যায় প্রতিবাদে বা বিদ্রোহে। এটা খুব অদ্ভুত ব্যাপার। এই যখন মুহুরীর বাড়ি গেছিল, ওর মাকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয়েছে, ওর কিচ্ছু মনে হয়নি। হয়তো এখন মা যে এই মৃত্যুকালীন ধমকটা দিয়ে গেল, তার ফলে হয়তো সেই কথাগুলো আবার জ্বলে ওঠে। যে অভাব অভিযোগগুলো চাপা পড়েছিল হয়তো সেগুলো বাইরে ওপর দিকে চলে আসে, আমরা জানি না। কিন্তু এই জিনিস ইলিয়াস বারবার করে দেখান। অর্থাৎ যে লোকটার মেরুদণ্ড ছিল বলে আমরা জানি না, একটা অপ্রত্যাশিত সংক্রমণ ঘটে এবং কোনো একটা কিছু থেকে সেই লোকটার মধ্যে, সাধারণত একটা লোক থেকে বা সাধারণত সামনে ঘটে যাওয়া একটা কথা বা ঘটনা থেকে এই সংক্রমণটা ঘটে যায়। আমরা রেনকোট বলে একটা গল্প দেখব। এখানে কেমিস্ট্রির একজন নিরীহ শিক্ষক হচ্ছেন এটার নায়ক। সব কিছুকে ভয় পান, সবচেয়ে বেশি ভয় পান তিনি পাকিস্তানি মিলিটারিকে। দরজাকে উনালে ওই মিলিটারি এসছে বলে ভয় পেয়ে যায়। এবং তিনি অনেকবার বাড়ি টাড়ি বদলেছেন মিলিটারির ভয়ে। তার একজন শালা আছে, সে আবার মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে, সেই নিয়ে উনি সবচেয়ে ভয় পান যে এটা যদি চাউর হয়ে যায় আমাকে তো মেরে ফেলে দেবে। এইবার কলেজে মিলিটারি ক্যাম্প করে আছে, কলেজের সামনে কারা বোমাবাজি করে গেছে। সকাল সকাল পিয়ন এসে বলেছে, প্রিন্সিপাল বলেছেন সবাই কলেজে আসুন। প্রিন্সিপাল নয়, মিলিটারি তো আলোপ করেছে। তা যাবার সময় তিনি কি পরে যাবেন, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এই শালার একটা রেনকোট আর টুপি পরে চলে যান। এবার পরে বেরিয়ে মনে হচ্ছে যেন যতটা ভয় ভয় করে সব কিছুকে অতটা করছে না। তারপর বাসে উঠেছেন, উঠে দেখেন রেনকোট থেকে তো জল পড়ে ছয়লাপ হয়ে যাচ্ছে, লোকে টিটকিরি দেবে, কেউ টিটকিরি দিচ্ছে না। এবং বাস থেকে কিছু লোক তাড়াতাড়ি নেমে যাচ্ছে, তাদের দেখেই মনে হয় চোর বা পকেটমার, ওর দিকে তাকাতে তাকাতে নেমে যাচ্ছে। কেন? তারপর কিছুক্ষণ পর বাসে একজন লোক ওঠে, দেখেই মনে হয় এ বোধহয় মিলিটারিকে সুন্দরী মেয়ে যোগান দেয়, সেও তাড়াতাড়ি নেমে চলে যায়। এবং একজন মিলিটারি ওঠে, এই লোকটি অবাক হয়ে দেখেন যে তিনি মিলিটারির চোখে সরাসরি তাকিয়ে আছেন, এই সাহস ওর ছিল না। তারপর কলেজে যান, সেখান থেকে ওকে আর একজন অধ্যাপককে মিলিটারি নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করতে, আসলে টর্চার চেম্বারে, কিন্তু প্রথমে তো জিজ্ঞাসাবাদ হবে। এবার জিজ্ঞাসার সময় বলা হয় যে আপনি কিছু জানেন কি না? না, আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জানি না, মুক্ত। তারপর বলে মিলিটারি যে আপনাদের কলেজে আলমারি নিয়ে এসেছিল না অনেকগুলো কুলি, তাদের মধ্যে অনেকে ছিল ছদ্মবেশী মুক্তিযোদ্ধা এবং তারা ধরা পড়ে গেছে। তারা বলেছে আপনার নাম, বলেছে আপনি গ্যাংয়ের সক্রিয় সদস্য। এবার লোকটা তো প্রচণ্ড ভয় পেয়ে যাওয়ার কথা, তার বদলে তিনি আনন্দের সঙ্গে চিৎকার করে ওঠেন, আমার নাম! সত্যি বলেছে, আমার নাম বলেছে। মানে মুক্তিযোদ্ধারা যে এই মানুষটিকে তাদের সদস্য হওয়ার একটা সম্মান দিয়েছে, এইটা তার কাছে একটা আশ্চর্য ব্যাপার। অথচ কলেজে যখন স্টাফ রুমে মুক্তিযোদ্ধাদের প্রশংসা হয়, এই লোকটি উঠে তাড়াতাড়ি চলে যান প্রিন্সিপালের ঘরের দিকে, যাতে কেউ না বলে যে ওইখানে উনি ছিলেন। এখন হঠাৎ কি হয়, তার মনে হয় হ্যাঁ আমি বলবো যে আমি মুক্তিযোদ্ধাদের সঙ্গে আছি। মিলিটারি তাকে দুটো ঘুষি মারে, তিনি পড়ে যান। তাকে তুলে মিলিটারি বলে, তাহলে এই কুলিদের আস্তানা কোথায়, ঠিকানা তুমি জানো তো? তিনি বলেন হ্যাঁ জানি। জানা প্রশ্নই নেই। বলেন হ্যাঁ, কি ঠিকানা? বলতে পারেন না। তখন তাকে ছাদের আংটা থেকে ঝুলিয়ে চাবুক মারা শুরু হয়। যখন চাবুকটা তার গায়ে পড়ছে, চাবুকের ঘাগুলো, তিনি মনে করেন এ হচ্ছে রেনকোটের ওপর বৃষ্টি পড়লে যেরকম সামান্য উৎপাত, তাই। স্পষ্টত একটা রেনকোট এসে এখানে, রেনকোট মানে তো রেনকোট না, শালা বা অন্যান্য মুক্তিযোদ্ধাদের যে প্রচণ্ড সাহস, সেটা তার মধ্যে সংক্রামিত হয়ে যায়। আমরা জাল স্বপ্ন, স্বপ্নের জাল বলে একটা গল্পের কথা বলি। এখানে দুজন বন্ধু, এদের একজন সারা জীবন কর্তৃপক্ষের সঙ্গে আপোষ করেছে আর একজন সারা জীবন কর্তৃপক্ষের বিরোধিতা করেছে, যে এরকম হোক কর্তৃপক্ষ।
তা যে বিরোধিতা করেছে সে মিলিটারির গুলিতে মারা যায়। মারা যাওয়ার পর তার বউকেও মিলিটারি নিয়ে চলে যায়। কিভাবে না, জিপে করে বস্তিতে ফায়ারিং ইত্যাদি করছে, তা বউটা জিপের সামনে পড়ে যায়, বউয়ের কোলে বাচ্চা, খুবই ছোট্ট বাচ্চা। তা বাচ্চাটা খুব মানে ভয়ঙ্কর দূরে পেচ্ছাপ করতে পারতো বলে তার নাম বাবা আর মা ইয়ার্কি মেরে দিয়েছিল বুলেট। তা এইবারে এই মহিলাকে জিজ্ঞেস করে মিলিটারি, তোমার নাম, এই বাচ্চাটার নাম কি? তা মহিলা বলে বুলেট। তখন মিলিটারি রসিকতা করে, তোমারই কোখ সে নিকলা হয়, মানে বুলেট যেখান থেকে বেরিয়েছে, তোমারই কোখ সে নিকলা হয় তব তো তুমি রাইফেল হোগি, এ রাইফেল সিজ করো, বলে সুন্দর দেখতে ছিল, ফলে তাকে নিয়ে চলে যাওয়া হয়। এবার এই ছোট ছেলেটাকে মানুষ করে এই আপোষকামী যে বন্ধু, সেও কিছুটা মানুষ করে, আরও এদিক ওদিক কিছু সাহায্য করা হয়। এবার এই আপোষকামী যে বন্ধু, সে এখন একটু বুড়ো মতো হয়েছে, সে রোজ রোজ যে স্বপ্ন দেখে সেটাকে সকালে খুব বড় করে সবার সামনে বলে, বিশেষ করে এই বুলেটকে বলে, কে আর তার কথাবার্তা শুনবে, বুলেট শোনে, একটু বড় হয়েছে। এবারে সে একটা স্বপ্ন নাকি রোজই প্রায় দেখছে, সেটা হচ্ছে তিনজন মৌলানা সাহেব, তাদের পাগুলো সব উল্টো, তারা যত এগোতে চায় আসলে পিছিয়ে যায়, রূপকটা খুব স্পষ্ট, এইটা দেখছে সে প্রায়ই বলে। এবার বুলেট ছেলেটা এখন একটু বড় হয়েছে, তাকে একটা কাজে টাজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, একটু চুরিচামারি করে, সেটা বড় কথা না, ঝামেলা হচ্ছে সে যদি কোনো ঝঞ্ঝাট বুঝতে পারে রাস্তায় হচ্ছে, তক্ষুনি দৌড়ে যাবে, ঢিল ছুড়বে গাড়ির দিকে, পুলিশের গাড়ির দিকে, যখন রাস্তা জুড়ে টায়ার পোড়ানো হচ্ছে সেই দলে ভিড়ে যাবে, মানে সে বাবার মতন হয়েছে আর কি, কর্তৃপক্ষের বিরোধিতা তার রক্তে আছে। এবার সে এই স্বপ্নের কথাটা শুনতে শুনতে একদিন রাতে নিজে এই স্বপ্নটা দেখে, অর্থাৎ উল্টো পাওলা মৌলানা সাহেব দাঁড়িয়ে আছে। এবার সে বলে, পাগুলো তো আপনাদের ঠিক করতে হবে। কি করে ঠিক করবে? একটা কিছু দিয়ে ধাক্কা দিলে, ঠুকলে তবে তো ঠিক হবে, হাতে তো কিছু নেই স্বপ্নে। তখন সে ভেবে চিনতে একটা বাড়ির মাথা থেকে খুব জোরে পেচ্ছাপ করে পায়ের দিকে ছুঁড়ে দেয় পেচ্ছাপটা, যাতে পাগুলো ঠিক হয়ে যায়। এখানে একজন ভীতু সাহসী হয়ে যায় না, যে ভীতু ছিল সে ভীতু থাকে, যে সাহসী সাহসীই থাকে, কিন্তু একজন ভীরুর স্বপ্ন একজন সাহসীর স্বপ্নে চালান হয়ে যায়। ভীরুর স্বপ্নে সে মৌলানা সাহেবকে দেখে শুধু ভয় পেত, আর এই সাহসী মৌলানা সাহেবের পা দেখে সেটাকে সংশোধন করার জন্য এমন একটা কাজ করে যেটা তার প্রতি খুব সম্মানজনক বলা যায় না। মিলির হাতে স্টেন গান নামে একটা গল্প আছে। সেখানে একটা পাড়ায় আজিজ পাগলা পাড়ার রাস্তায় থাকে, এমনিতে শিক্ষক ছিলেন, খুব ভালোই, তারপর মুক্তিযুদ্ধে যোগদান করেন, তারপর পাগল হয়ে যান। তা এখন তাকে তো আর জান কেউ বলে না, করে এসব বলে, করেন টরেন আর কেউ বলে না, বাড়ির লোকও খুব একটা সহ্য করতে পারে না, সারা দিন চিৎকার করে আজিজ পাগলা। কেন না, তার মনে হয়, সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে, তার মনে হয় যে দুনিয়াটা তো দখল করে নিয়েছে শত্রুরা, এবার আকাশটা দখল করার চক্করে আছে, বিশেষ করে চাঁদটাকে দখল করে নেবে। সে যদি হাতে একটা স্টেন গান পায় তাহলে এখান থেকে শত্রুগুলোকে গুলি করে দিতে পারে, কিন্তু স্টেন গান কোথায় পাবে? এই মিলির দাদার একটা স্টেন গান আছে, যেটা সে যুদ্ধ শেষ হওয়ার পর জমা দেয়নি। এবং এই মিলির দাদা কীরকম লোক, দাদা এবং তার বন্ধুরা রাশি রাশি জিনিস এনে রোজ বাড়ি বোঝাই করছে। আজকে টিভি নিয়ে এলো কোত্থেকে, কালকে ফ্রিজ নিয়ে এলো, পরশু একটা ফোক্সওয়াগন গাড়ি চালিয়ে নিয়ে চলে এলো। এবার মিলির বাবা মা সবই বুঝতে পারছেন যে ছেলে কোত্থেকে আনছে, কাজটা খুব একটা ঠিক নয়, কিন্তু কিছু বলছেন না, কারণ সংসারটা তো সম্পন্ন হচ্ছে। কেউ আজিজ পাগলাকে সহ্য করতে পারে না, কিন্তু মিলি তার প্রতি মুগ্ধ। কেন? তার মনে হয়, বাবা আমরা আকাশের দিকে তাকে কিচ্ছু বুঝতে পারছি না, ফর্সা ঝকঝক করছে আকাশ, এই লোকটা কোত্থেকে তার মধ্যে এরকম যুদ্ধ দেখতে পায়, এই লোকটা কোত্থেকে সময় এবং স্থান এই সমস্ত কিছুকে গুলিয়ে দুমড়ে নিজের দিকে টেনে আনে, এবং সবকটা লোক যখন আপোষ করতে ব্যস্ত, এই লোকটা কি করে সারাদিন ধরে প্রতিরোধের কথা উড়ে যায়। এবার আজিজ পাগলাকে একসময় আর সহ্য না করতে পারে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়, চিকিৎসা চলে, সে সেরে যায়। আবার মিলিদের বাড়িতে এসছে, দাড়ি টাড়ি সমস্ত কামানো, ঝকঝক করছে, পাট ভাঙা জামা প্যান্ট, বসে। মিলি এতদিনে দাদার কাছ থেকে স্টেন গানটাকে হাতিয়েছে। এইবারে আজিজ পাগলা এসে বসতেই মিলি তার কাছে গিয়ে স্টেন গানটা দেয়। এবার সে কোথায় মুগ্ধ হবে, এতদিন ধরে তো স্টেন গান চেয়ে এসছে, তড়াক করে লাফিয়ে ওঠে, আঁতকে ওঠে এবং বলে, মিলি আমি না ভালো হইয়া গেছি, তুমি বোঝো না, আমার ব্যারাম ভালো হইয়া গেছে। এবং তারপর মিলিকে অনুরোধ করে তার দাদা যেন তাকে ভালো দেখে একটা চাকরি জুটিয়ে দেয়। মিলি তখন এই স্টেন গানটা নিয়ে নিজে ছাদে উঠে চলে যায়, এবং তার ক্রমশ মনে হয় চাঁদের ওপর শত্রুদের হামলা চলছে। এই মুহূর্তে সেনাবাহিনী চাঁদের ওপর বোমা বর্ষণ করতে শুরু করেছে, এবং সেই জন্যে চাঁদ থেকে ঝুরঝুর করে বারুদ আর ধুলো ঝরে পড়ছে, এবং তাই বাতাসটা খুব ভারী লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার মানে মিলি কি করে, আজিজের পাগলামো সেরে যায়, কিন্তু মিলি স্বেচ্ছায়
সেই পাগলামি দ্বারা আক্রান্ত হয়, স্বেচ্ছায় সেই পাগলামি সংক্রমণ নিজের মধ্যে ঘটায়, কারণ তার মনে হয় আরও একটা লোক প্রতিরোধ ছেড়ে দিয়ে ওই সমস্ত কিছু মেনে নেওয়ার দলে, ভীরুর দলে, মেরুদণ্ডহীনের দলে চলে যাবে, এটা সে সহ্য করতে পারবে না। আরেকটা গল্পটার নাম দখল। এখানে এক কমিউনিস্ট শহীদ বাপের ছেলে এই প্রথম বাবার বাড়িতে এসেছে। মা আর মামা তাকে আসতে দেয়নি 24 বছর, এখন সে এসেছে। এই যে আসতে দেয়নি তার কারণটা হচ্ছে এই বাড়িটা হচ্ছে শোষক যোদ্ধারদের বাড়ি, তার ঠাকুরদাও তাই, তার কাকাও তাই। তারা মনে করে যে চাষা ভুষো তারা যদি ট্যান্ডাই ম্যান্ডাই করে তাদের চাপকে লাল করে দেওয়া উচিত, এবং এখনও তারা রক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এই গ্রামে কতগুলো লোক লিবারেটেড জোন তৈরি করেছে, তাদের যাতে গুলি করে একদম সাবাড় করে দেওয়া যায়, একদম ফিনিশ, আর কিছু করার নেই। এই বাড়ি থেকে তার বাবা বেরিয়ে কলু তেলি নিকিরিদের সঙ্গে মিশেছে, তাদের সঙ্গে ভাত খেয়েছে, তাদের সঙ্গে ঢেঁকি ঘুরিয়েছে, এবং তারপর একটা সময় তাদের অধিকারের জন্যে লড়তে গেছে। তারপরে জেলখানায় গেছে, সেখানে জেলখানায় তাকে খুন করা হয়েছে। তার কবরও এখানেই আছে, একটা পুকুরের ধারে। তার পাশে তার ঠাকুরদা একটা ফাঁকা কবর তৈরি করে রেখেছে। কেন না, ঠাকুরদা গিয়ে ওইখানে কবরস্থ হবে যখন সে মারা যাবে, মৃত্যুর পর সে ছেলের সঙ্গে মিশে যাবে তার মৃতদেহ। এইবারে এই যে ছেলেটি মাঝে মাঝে গ্রামে বেড়াতে বেরোয়, ওই যে বিলের ওপারে যায়। সেখানে গিয়ে তার ভেদু পারামানিক নামে একজনের সঙ্গে একটু আলাপ হয়। ভেদু তাকে তার বাবার কথা বলে, প্রাণ ভরে ভেদুর কাছে সে বাবার গল্প শোনে। এই করতে করতে একদিন ভেদু তাকে বলে যে শোনো, আজকে রক্ষী বাহিনী আসবে, তোমার কাকার সঙ্গে লিডার কথা বলবে। এই সময় তুমি যদি তোমার বাবার কবরের পাশে এসে দাঁড়িয়ে, ওদের বাবার কবরটা হচ্ছে বাড়ির একদম কাছে, ওই বাবার কবরের পাশে এসে দাঁড়িয়ে বিলের ওপারে সরাসরি তাকাও, তাহলে আমরা একটা সিগন্যাল পাবো যে রক্ষী বাহিনী এসে গেছে। ওই সিগন্যালটা আমাদের দরকার। তবে কি না, যদি তুমি সিগন্যাল না দাও তাহলে খবর আমরা পাবো, কিন্তু তুমি প্রমাণ করো যে তোমার দেহে তোমার বাবার রক্ত আছে, মানে তোমার ঠাকুরদা বা কাকার মতো তুমি নও। যথারীতি রাত্রির হয়, রক্ষী বাহিনীর লিডার আসে, কাকাকে বের করে নিয়ে যায়, কথা বলে। এ সব শোনে, জেগেছিল, কিন্তু এর সাহস হয় না ওই কবরের পাশে গিয়ে সিগন্যালটা দিতে। মধ্যবিত্তের যে ভীরুতা, পেয়ে বসে, কোনো রকমভাবেই সে কিছু করে না। একটু পরে রক্ষী বাহিনী চলে যায়, অনেক লোক গিয়ে গুলির শব্দ শুরু হয়, গ্রামের লোককে হয়তো গুলি করছে। কিন্তু গ্রামের লোকেরা তৈরি ছিল, তারা ফোর্সকে মিসগাইড করে, মানে অন্য একটা জায়গা থেকে গুলির শব্দ, সেইখানে ওরা চলে যায়। এবং এইবারে গ্রামের লোকেরা অনেকগুলো অস্ত্র হাতে নিয়ে, কয়েকজনের হাতে 303 রাইফেল আছে, বাকিদের কাস্তে, দা, সড়কি ইত্যাদি আছে, এই নিয়ে এই বাড়িটার দিকে চলে আসছে, এই বাড়ির সমস্ত লোককে খুন করবে বলে। এবার সবাই ভয় পেয়ে যায়। এইবার এই ছেলেটি হামাগুড়ি দিয়ে কোনো মতে নিজের বাবার কবরের পাশে যে ফাঁকা কবরটা, সেইখানে গিয়ে প্রথমে বসে এবং তারপর শুয়ে পড়ে। কেন না, এই কবরে সে কোনো শোষক যোদ্ধারকে শুতে দেবে না। মৃত্যুর পর সেই লোকটা গিয়ে তার বিপ্লবী বাবার সঙ্গে মিশবে, এটা সে হতে দেবে না। একটু আগে সে যদি এই কবরটার পাশে এসে দাঁড়িয়ে একটা সিগন্যাল দিত, তাহলে সেই বিপ্লবী বাবার যোগ্য সন্তান হিসেবে নিজের পরিচয় দিতে পারত, সেটা সে পারেনি। জীবিত অবস্থায় সেটা সে পারেনি, এখনও সে জীবিত, কিন্তু একদম মৃত্যুর আগের মুহূর্তে আছে। শেষ মুহূর্তে মৃত্যুকে দেখতে দেখতে সে ঠিক করে যে সে বাবার উত্তরাধিকারী হবে, সে এইখানে কবরে থাকবে, বাবার সঙ্গে তার মৃতদেহ মিশে যাবে। মানে সে বাবার সাহসটা এইবার, এখন আর কোনো বিরাট লাভ নেই, তৎসত্ত্বেও এইবার নিজের মধ্যে সংক্রামিত হতে দেয়, এবং সুতরাং সে মনে করে বাবার অমরত্বটাও নিজের মধ্যে সে সংক্রামিত হতে দেবে। আখতারুজ্জামান ইলিয়াসের অনেকগুলো দিক নিয়ে বহু আলোচনা হয়। তার অসামান্য গদ্য, তুলনাহীন সংলাপ রচনা, গদ্যে ও সংলাপে আঞ্চলিক ভাষা আনা, অশিষ্ট ভাষার মোক্ষম ব্যবহার, খুঁটিনাটির দিকে অকল্পনীয় নজর, তার রাজনৈতিক চেতনা, ইতিহাসের প্রেক্ষিতে ব্যক্তিকে স্থাপন, অনেক কিছু। আজকে আমরা অন্যরকম কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। সাহিত্যিক হাসান আজিজুল হক একবার ইলিয়াসের লেখা নিয়ে বলেছিলেন অনেকগুলো কথা, তার মধ্যে একটা কথা ছিল ধানি লঙ্কা, মানে লেখার এমন ঝাঁজ যে সাধারণ পাঠক এই হলকাটা সহ্য করতে পারবে কিনা সন্দেহ। আমরা যদি আজকে ইলিয়াসের এই ঝাঁজ এবং তার ভণ্ডামি ভেদী প্রখর দৃষ্টির দ্বারা একটুও সংক্রামিত হতে পারি, তাহলে আমার খুব ভালো লাগবে। ধন্যবাদ, নমস্কার।